আশা করি সবাই ভালো আছেন। শুরুতেই আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমার আগের দুটো ভিডিওতে, বিশেষ করে আমি IELTS লিসেনিং এবং রিডিং নিয়ে আমি যে ভিডিও দুটো দিয়েছি, সেখানে আপনারা অনেক পজিটিভ ফিডব্যাক দিয়েছেন এবং আপনাদের মধ্যে কেউ আমাকে রাইটিং নিয়ে, বিশেষ একাডেমিক রাইটিং নিয়ে আসলে আমাকে একটি ভিডিও করতে অনুরোধ জানিয়েছেন। আপনাদের সেই যে দাবি বা আপনাদের সেই প্রত্যাশা মেনে আজ আমি একাডেমিক রাইটিং টাস্ক অন নিয়ে এই ভিডিও করছি। আপনারা শুরুতে IELTS একাডেমিক রাইটিং টাস্ক অন নিয়ে জরুরি কিছু কথা আপনাদেরকে একটু বলে রাখি। দেখেন, যেহেতু যেহেতু বলা হয়ে থাকে যে একাডেমিক রাইটিং টাস্ক ১ এর থেকে ২ ডাবল নাম্বার ক্যারি করে। এজন্য আমরা উপমহাদেশীয় কনটেক্সট অথবা বাংলাদেশের কনটেক্সটে দেখবেন যে আমরা সবাই একাডেমিক রাইটিং টাস্ক ২ নিয়ে এত বেশি কনসার্ন থাকি যে আমরা একাডেমিক রাইটিং টাস্ক অনে খুব বেশি গুরুত্ব দেই না। কিন্তু আপনি যদি ওভারঅল ব্যান্ডেজ স্কোর দেখবেন বাংলাদেশি পার্সপেক্টিভে আমাদের শিক্ষার্থীরা অনেকেই যেমন লিসেনিং খুব ভালো করছে, রিডিংয়ে ভালো করছে, ইভেন স্পিকিংও ভালো করছে, কিন্তু রাইটিংয়ের ক্ষেত্রে তারা গিয়ে ভালো স্কোর করতে পারছে না। এর বড় কারণটা হলো যে দুটো কারণ এটা হয়ে থাকে। এক, একাডেমিক রাইটিং টাস্ক অনকে গুরুত্ব না দেওয়া। ২, একাডেমিক রাইটিং টাস্ক অনকে ঠিকমতো বুঝতে না পারা। দেখেন, আমি আগের ভিডিওগুলোতেও বলেছি যে IELTS হলো একটি পরীক্ষা পদ্ধতি। তারা একটি স্ট্রাকচার ডেভেলপ করেছে। আপনাকে সেই স্ট্রাকচার মেনে পরীক্ষাটা দিতে হয় এবং আপনার যে অ্যান্সারটা থাকে সেটিও তারা একটি স্ট্রাকচার মেনেই কিন্তু অ্যাসেস করে। এজন্য একাডেমিক রাইটিং টাস্ক ১ এর স্ট্রাকচারটা যেমন বোঝা জরুরি এবং এটি কেন দেয়া হয়, কী কারণে দেয়া হয়, এটি দিয়ে আপনার কোন দক্ষতা যাচাই করা হয়, সেটিও আপনার জানা প্রয়োজন। আপনি যখন এটি বুঝতে পারবেন, তখন আপনি খুব সুন্দরভাবে এই একাডেমিক রাইটিং টাস্ক ১ এর উত্তর দিতে পারবেন। তো আজকে ভিডিওতে আমি অনেক খুঁটিনাটি অনেক বিষয় নিয়ে এসেছি, যার কারণে আজকে ভিডিওটা একটু লম্বা হবে, বাট আপনারা একটু সাথেই থাকবেন এবং আশা করি এটা আপনাদের উপকারে হবে। আরেকটি কথা, আপনারা জানেন যে আমি এই ভিডিওর শুরুতে একটা টেমপ্লেট দিয়েছি, সেখানে আমি বলেছি ৭ দিনের প্রস্তুতিতে আপনি একাডেমিক IELTS এ রাইটিং টাস্ক ১ এ ৭ পেতে পারেন এবং এটি আসলেই সম্ভব। আপনি আজকে পুরো ভিডিওটা দেখলে আশা করি একটি কমপ্লিট দিক নির্দেশনা পাবেন। তো চলেন শুরু করি। দেখেন, একাডেমিক রাইটিং টাস্ক ১ এ যাওয়ার পূর্বে আমাদের বুঝতে হবে একাডেমিক রাইটিং টাস্ক ১ আসলে কী? একাডেমিক রাইটিং টাস্ক ১ এ আপনাকে একটা ভিজুয়াল ডাটা দেয়া হয়। যেমন আপনাকে গ্রাফ দিতে পারে, আপনাকে চার্ট দিতে পারে, আপনাকে টেবল দিতে পারে, অথবা আপনাকে ধরেন একটি প্রসেস ডায়াগ্রাম দিতে পারে এবং আপনাকে বলা হয় আপনি এই যে ডাটাটা আপনি পেলেন সেটি সম্পর্কে একটি রিপোর্ট লিখবেন ১৫০ শব্দের মধ্যে। মানে ১৫০, ন্যূনতম ১৫০ শব্দে। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখবেন, এখানে আপনার কাছ থেকে পার্সোনাল কোনো ওপিনিয়ন চাওয়া হয় না। আমরা অনেকেই এই ভুলটা করি। আমরা রাইটিং টাস্ক 2 তে ওপিনিয়ন চাওয়া হয়, কিন্তু আমরা অনেক সময় রাইটিং টাস্ক ১ এর ক্ষেত্রেও আমরা ওপিনিয়ন দিয়ে ফেলি। মনে রাখবেন, রাইটিং টাস্ক অন কখনোই আপনার কাছ থেকে কোনো ওপিনিয়ন জানতে চায় না। আপনাকে যে ডাটাটা দেয়া আছে সেই ডাটাটা আপনি একটা স্ট্রাকচার বেঁধে কত ১৫০ শব্দ বা তার চেয়ে একটু বেশি শব্দ এর মধ্যে আপনি উপস্থাপন করতে পারেন কিনা নির্ধারিত ২০ মিনিট সময় সেটি যাচাই করা হয়। তো কাজেই এটি খুবই গুরুত্বপূর্ণ, এটি শুরুতেই মনে রাখবেন। রাইটিং টাস্ক অন আসলে কেন দেয়া হয় IELTS পরীক্ষায়? একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, IELTS পরীক্ষায় আপনাকে যখনই যে প্রশ্নটা দেয়া হোক না কেন, সেই প্রশ্নটা দেওয়ার পেছনে তাদের একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য হলো যে দেখেন, আপনি একাডেমিক IELTS দিচ্ছেন, আপনাকে ধরে নেওয়া হয় আপনি কোনো একটি একাডেমিক কাজ করতে যাবেন এটি ব্যবহার করে। সেক্ষেত্রে সবার আগে আপনার কাছে জানতে চায় যে আপনার আসলে ডেটা বিশ্লেষণের দক্ষতাটা কী? এবং এই রাইটিং টাস্ক অনেক বড় বিষয় হলো তারা জানতে চায় আপনি আসলে ডাটাটা প্রপারলি বিশ্লেষণ করতে পারেন কিনা। বিশেষ সেকেন্ড যে বিষয়টা তারা জানতে চায় সেটি হলো আপনার তথ্য উপস্থাপনের দক্ষতা। অর্থাৎ আপনি ডাটাকে যেটা আপনি বুঝতে পেরেছেন বা ধরতে পেরেছেন সেটিকে প্রপারলি আপনি উপস্থাপন করতে পারেন কিনা, এটিও তাদের একটি জানার উদ্দেশ্য। ৩ নাম্বার যেটা বিষয় হয়, আপনি তুলনা করতে পারেন কিনা, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট। অর্থাৎ আপনি বিভিন্ন রকম ডাটা পেয়েছেন, তাদেরকে কিভাবে আপনি তুলনামূলক বিশ্লেষণ করতে পারেন কিনা, যেটিকে একাডেমিক অনেক ভাষায় ক্রিটিক্যাল অ্যানালাইসিস হিসাবেও চিহ্নিত করা হয়ে থাকে। এবং আরেকটি বিষয় দেখা হয় যে আপনি আসলে এই যে লেখার ক্ষেত্রে একাডেমিক ভাষার ব্যবহার করতে পারেন কিনা এবং সুনির্দিষ্ট একটি কাঠামো মেনে আপনি অ্যান্সারটা করতে পারেন কিনা। সেই সুনির্দিষ্ট কাঠামোটা কি? কাঠামোটা হলো একাডেমিক রাইটিং টাস্ক অনেক ক্ষেত্রে মনে রাখবেন আপনার অবশ্যই একটা ইন্ট্রো থাকবে, আপনার একটা ওভারভিউ থাকবে এবং আপনার বডি প্যারাগ্রাফ, এক বা একাধিক বডি প্যারাগ্রাফ থাকবে। আপনাকে অবশ্যই এই কাঠামো মেনে অ্যান্সারটা করতে হবে। একটা বিষয় যে আপনি যে লেখাটা লিখলেন, আপনার লেখাটা আসলে তারা কিভাবে মূল্যায়ন করে।
আপনার লেখাটা মূল্যায়ন করার ক্ষেত্রে এবং 4টি স্পেসিফিকলি ক্রাইটেরিয়া আছে, যার ভিত্তিতে তারা এটা মূল্যায়ন করে। ফার্স্ট যারা যেটা দেখে সেটি হলো টাস্ক অ্যাচিভমেন্ট। টাস্ক অ্যাচিভমেন্ট খুব সহজ বিষয়টা হলো ওই যে আমি শুরুতে বলেছি, ওরা দেখতে চায় আপনাকে যে ডাটাটা দেওয়া হয়েছে সেই ডাটার আপনি প্রধান যে বৈশিষ্ট্য, প্রধান যে ট্রেন্ড বা প্রধান বৈশিষ্ট্যগুলো আপনি চিহ্নিত করতে পেরেছেন কিনা। 2 নম্বর যে বিষয়টা দেখতে চায় সেটি হলো আপনি আপনার তথ্যের সঠিকভাবে উপস্থাপন করতে পেরেছেন কিনা। এবং 3 নম্বর যে বিষয়টা এখানে খুবই দেখা হয় সেটি হলো আপনার অ্যান্সার যেন অবশ্যই 150 শব্দ বা তার থেকে একটু বেশি হয়। এটি এত বেশি করা যাবে না, যেটি আবার আপনার নাম্বার কিন্তু দুটোই হতে পারে। 150 শব্দের নিচে যেমন লিখলে আপনার নাম্বারটা কাটা যেতে পারে, তেমনিভাবে আপনি যদি আবার খুব বেশি লেখেন সেটিও আপনার নাম্বার কাটা যেতে পারে। এক্ষেত্রে একটি স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়, আপনি সর্বোচ্চ 10% শব্দ বেশি লিখবেন। অর্থাৎ আপনার উত্তরটা ভাই 160 থেকে 170 শব্দের মধ্যে আপনি সীমাবদ্ধ রাখার জন্য চেষ্টা করবেন। সেকেন্ড যেটাভাবে মূল্যায়ন করা হয় সেটি ওরা দেখতে চায় যে আপনি কোহেশন এবং কোহারেন্স আছে কিনা আপনার লেখার মধ্যে। এটি মূল্যায়ন করার সময় আপনাকে দুটো জিনিস তারা দেখে, লেখার গঠন অর্থাৎ উত্তরটি সুসংগঠিত কিনা অথবা প্যারাগ্রাফে বিভক্ত হয়েছে কিনা 1। 2 নম্বর বিষয় হলো আপনি লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করেছেন কিনা সেই বিষয়টা তারা চেক করে। তৃতীয় যে বিষয়টা তারা দেখতে চায় আপনার লেখাটা লজিক্যাল ফ্লো আছে কিনা। 3 নম্বর যে বিষয়টা তারা দেখতে চায় সেটি হলো যে লেক্সিক্যাল রিসোর্স, এটি 25%। এখানেও তারা যেটা বিষয়টা দেখতে চায় সেটি আপনি প্রাসঙ্গিক শব্দটা ব্যবহার করেছেন কিনা, অর্থাৎ যেখানে বেড়েছে সেখানে বাড়া সংক্রান্ত শব্দ, যেখানে কমেছে সেখানে কমা সংক্রান্ত শব্দ, এগুলো ব্যবহার করেছেন কিনা। সেকেন্ড যেটা বিষয় দেখতে চাই যে আপনি একই শব্দ বারবার রিপিট না করে ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করেছেন কিনা, অর্থাৎ ভোকাবুলারি বিষয়। এটি নিয়ে খুব কনসার্ন হওয়ার কিছু নয়, আমি এই ভিডিওর শেষে একটি আপনার পরিসংখ্যান দেখাবো, আপনি যা জানেন সেটি দিয়ে এটি ভালোভাবে উত্তর করা সম্ভব। 3 নম্বর যে বিষয়টা দেখানো হয় বানান। আমরা অনেক সময় অন্য বিষয় নিয়ে এত বেশি কনসার্ন থাকি, আমরা বানান নিয়ে কেয়ারফুল থাকি না, কিন্তু মনে রাখবেন বানানের কারণে আপনার নাম্বার কিন্তু কাটা যেতে পারে। আচ্ছা, 4 নম্বর যে মূল্যায়নটা দেখা হয় গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। এই গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যাকুরেসি তো 25% নাম্বার কভার করে। এখানে তারা দেখতে চায় আপনার ব্যাকরণগত বৈচিত্র্য, অর্থাৎ আপনি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করেছেন কিনা, আপনি সঠিক বাক্যটা মানে ব্যাকরণটা ইউজ করেছেন কিনা, এবং আপনি ভয়েসটা অনেক ক্ষেত্রে প্যাসিভ ভয়েস ব্যবহার করেছেন কিনা, এই জিনিসটা তারা দেখা হয়। তার মানে আপনাকে মাপা হবে, আপনি যে লেখাটা দিবেন এই 4টা মানে ক্রাইটেরিয়া বেস করে তারা আপনাকে আসলে আপনার লেখাটিকে মূল্যায়ন করবে। যে আমি শুরুতেই বলেছিলাম কেন একাডেমিক রাইটিং টাস্ক অন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদিও এটি 33% কভার করে মোট একাডেমিক রাইটিংয়ের মোট স্কোরের, কিন্তু মজার বিষয়টা হলো দেখেন, আপনি যদি রাইটিং টাস্কে অনে 8 পান এবং আপনি যদি রাইটিং টাস্ক 2তে 7 পান, আপনার ওভারঅল ব্যান্ড স্কোর হবে 7.5, তার মানে 7-এর থেকে বেড়ে যাবে। কিন্তু যদি উল্টো হয়, আপনি রাইটিং টাস্ক 2তে 7 পেলেন কিন্তু একে যদি 6 পান, আপনার কিন্তু ব্যান্ড স্কোর ডাউন হবে, 6.5 হবে। তার মানে আমরা যদি মনে করি এটি কিন্তু 33% হলেও এটি আলটিমেটলি হাফ কিন্তু প্রায় অর্ধেকের মতো প্রভাব ফেলে ব্যান্ড স্কোর বৃদ্ধিতে। কাজেই আপনারা রাইটিং টাস্ক 1কে অবশ্যই গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন। আপনি যদি একাডেমিক রাইটিং টাস্ক 1-এর প্রশ্নগুলো বিশ্লেষণ করেন, আপনি মোট 7 ধরনের প্রশ্ন পাবেন। একটা হলো আপনার লাইন গ্রাফ সময়ের সাথে ডেটার পরিবর্তন দেখায়। সেকেন্ড যেটি আপনি দেখবেন সেটি হলো বার চার্টে বিভিন্ন ক্যাটাগরির তুলনা উপস্থাপন করা হয়। 3 নম্বরে আপনি পাবেন পাই চার্টে সাধারণত শতাংশ বা অনুপাতে বন্টন দেখানো হয়। 4 নম্বরে পাবেন টেবলে আপনি দেখবেন যে বিভিন্ন সংখ্যাসূচক ডেটা টেবিল আকারে দিয়ে দেওয়া হয়, সংখ্যাসূচক ডেটা বেশি পাবেন। আর একটা ম্যাপ দেওয়া হয়, একটি স্থানে পরিবর্তন বা উন্নয়ন সংক্রান্ত ডেটাটা আপনি এখানে পাবেন। প্রসেস ডায়াগ্রামে একটি প্রক্রিয়ার ধাপ বা ধারা বর্ণনা করা হয় কোনটার পরে কোনটা। এবং আরেকটি জিনিস এখন খুব ইদানিং বেশি হয়, সেটি হয় মিক্সড চার্ট, অর্থাৎ এক বা একাধিক চার্ট আপনাকে দিয়ে দেওয়া হয়। এই 7 ধরনের প্রশ্ন আপনি একাডেমিক IELTS রাইটিং টাস্ক অনে পাবেন। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি শুরুতে বলেছি দেখেন, ওরা কিন্তু একটা লজিক্যাল ফ্লো দেখতে চায় আপনার কাছ থেকে, এটা স্ট্রাকচার দেখতে চায়। আপনি মনে রাখবেন আপনার রাইটিং টাস্ক একে উত্তর যখন লিখবেন অবশ্যই তার একটা ইন্ট্রোডাকশন থাকবে। সেই ইন্ট্রোডাকশনটা আপনি 20 থেকে 30 শব্দের মধ্যে শেষ করতে চেষ্টা করবেন, এবং এটি
উদ্দেশ্য যদি চিন্তা করেন ইন্ট্রোডাকশনে কেন আপনি লিখবেন, সেটা উদ্দেশ্য হলো আপনি বিষয়বস্তু বা টপিককে পরিচিতি করা। এবং এটার ক্ষেত্রে একটু জিনিস মনে রাখবেন, আপনি প্রশ্নটি অবশ্যই যে প্রশ্নটি আপনাকে দেয়া থাকবে সেটি আপনি প্যারাফ্রাইজ করবেন। এবং সেকেন্ড বিষয় হলো যে আপনি ডেটার উৎস বা টাইম ফ্রেম যদি বা মূল উদ্দেশ্য যদি দেওয়া থাকে প্রশ্নে, সেটি আপনি উল্লেখ করবেন। এটি ১ লাইনেও আপনি লিখতে পারেন বা ২ লাইনেও লিখতে পারেন। তবে মনে রাখবেন এটি শব্দ সংখ্যা ২০ থেকে ৩০ এর মধ্যে অবশ্যই হতে হবে। সেকেন্ড যে বিষয়টি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে সেটি হলো যে আপনাকে একটা ওভারভিউ দিতে হবে, সারসংক্ষেপ দিতে হবে। এবং এই সারসংক্ষেপটা আপনি যে ডেটাটা পেলেন তার মধ্যে ৩০ থেকে ৪০ শব্দের মধ্যে এই সারসংক্ষেপটা লিখবেন। এবং এটি লিখতে আপনি ২ থেকে ৩টি সেন্টেন্স সর্বোচ্চ ব্যবহার করতে পারেন। আপনি যেটি করবেন, আপনার যে ডেটা দেয়া আছে সেটির প্রধান বৈশিষ্ট্য এবং প্রধান প্রবণতা কী সেটি উল্লেখ করবেন। এবং আপনার এখানে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আপনি গুরুত্বপূর্ণ প্রবণতা যেমন উল্লেখ করবেন এবং গুরুত্বপূর্ণ কোনো ব্যতিক্রম থাকে সেটি উল্লেখ করবেন। কিন্তু এখানে কোনো বিস্তারিত তথ্য দিবেন না, কোনো পরিসংখ্যানিক ডাটা নিয়ে আসবেন না। এখানে শুধুমাত্র আপনি সারমর্ম দিবেন। অনেকেই আমরা কিন্তু এই ওভারভিউতে আমরা ডেটা নিয়ে আসি, যার কারণে আমরা ব্যান্ড স্কোর কম পাই। এটি আমি আবারও বলছি, আপনারা এখানে কোনো রকমের কোনো পরিসংখ্যানিক ডাটা নিয়ে আসবেন না, বরং সামারিটা লিখবেন। এরপর যে জিনিসটা আপনাদেরকে করতে হবে সেটি হলো আপনার ডিটেল বা বডি প্যারাগ্রাফ। এখন বডি প্যারাগ্রাফ অনেকে এখানে একটায় লেখে, অনেকে দুটোতে লেখে, বাট আমি সাজেস্ট করবো আপনি দুটো বডি প্যারাগ্রাফ দেখবেন। আপনি যদি বডি প্যারাগ্রাফ ১ যেটি হবে সেটিতে শব্দ সংখ্যা ৫০ থেকে ৬০ শব্দের মধ্যে আপনি লিখবেন। যদি আপনি বাক্য চিন্তা করেন ৫ থেকে ৬টি বাক্যের মধ্যে আপনি লিখবেন। এখানে আপনি যে কাজটা করতে হবে যে সেটি ডেটার নির্দিষ্ট বৈশিষ্ট্য ও তুলনা বর্ণনা করতে হয়। এবং আপনি ডেটার যেকোনো একটি অংশে, যেটি ধরেন বেশি হতে পারে বা সিগনিফিক্যান্ট যেগুলো, সেগুলো আপনি খুব বড় বিশদভাবে উল্লেখ করবেন এখানে। এবং এখানে অবশ্যই আপনি পরিসংখ্যানিক ডাটা যেগুলো থাকবে সেগুলো আপনি নিয়ে আসবেন। এবং যদি পার্সেন্টেজ থাকে পার্সেন্টেজটা নিয়ে আসবেন। সেকেন্ড বিষয় হলো যে আপনি যে এখানে তুলনা করবেন এবং যে মেজর চেঞ্জগুলো হয়েছে সেগুলো আপনি এই প্যারাগ্রাফের মধ্যে অবশ্যই নিয়ে আসবেন। বডি প্যারাগ্রাফ ২ এর ক্ষেত্রে আপনারা যেটা করবেন, এটিও শব্দ সংখ্যা ৫০ থেকে ৬০ এর মধ্যে আপনি সীমাবদ্ধ রাখবেন। এখানে ডেটার অতিরিক্ত বৈশিষ্ট্য নিয়ে আসবেন। কিন্তু এখানে একটা বড় কাজ আপনাকে করতে হবে। আপনি চেষ্টা করবেন এখানে যে যেহেতু আপনি সিগনিফিক্যান্ট ডেটাগুলো ফার্স্ট বডি প্যারাগ্রাফে নিয়ে গেছেন, সেকেন্ড টাইম আপনি আসলে একই জিনিস রিপিট করবেন না, বরং সেকেন্ড বডি প্যারাগ্রাফে আপনি চেষ্টা করবেন একটি কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করতে, অর্থাৎ তুলনামূলক বিশ্লেষণটা খুব ভালোভাবে করতে। যদি আপনি দুটো বডি প্যারাগ্রাফে লিখেন, আর যদি আপনি একটা বডি প্যারাগ্রাফে লিখেন, আমি আরও সহজ করে দিই আপনার জন্য। আপনি প্রথম অংশে আপনি অবশ্যই মেজর যে ডেটা পরিসংখ্যান বা তথ্যগুলো থাকবে বা সংখ্যাভিত্তিক তথ্যগুলো থাকবে সেগুলো আপনি উল্লেখ করবেন। সেকেন্ড অংশে আপনি তুলনামূলক বিশ্লেষণ করবেন, কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করবেন। তো এই স্ট্রাকচারটা আপনারা অবশ্যই যখন লিখবেন অবশ্যই এটি মেনে চলবেন। আমাদের অনেকের মধ্যে একটা ধারণা আছে যে আমি যখন একাডেমিক রাইটিং টাস্ক লিখতে যাই আমাকে মনে হয় অনেক বেশি গ্রামার স্ট্রাকচার দরকার হয়। আসলে আমাদের অনেক বেশি গ্রামার স্ট্রাকচার দরকার হয় না। আপনি যখন একাডেমিক রাইটিং টাস্কে করবেন, আপনি মনে রাখবেন আপনার ৩ ধরনের সেন্টেন্স দরকার হয়। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স করেন। আপনি দেখবেন যে আপনার আসলে মোট এই একটা রাইটিং টাস্ক ১৬০ থেকে ১৭০ শব্দে একটা অ্যান্সার দেখার জন্য আপনার ৩ থেকে ৪টি আপনার সিম্পল সেন্টেন্স দরকার হয়। এটি শতাংশ হিসাব করলে আপনার লেখার প্রায় 30 থেকে 40% শুধু সিম্পল সেন্টেন্স ব্যবহার করেই আপনি লিখতে পারবেন। একটু মাথায় রাখবেন অবশ্যই। সেকেন্ড বিষয় যে আপনি কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আপনাকে টোটাল লেখায় ৪ থেকে ৫টি কমপ্লেক্স সেন্টেন্স প্রয়োজন হয়। আপনি দেখেন যিনি IELTS পরীক্ষা দিচ্ছেন, আপনি অবশ্যই এসএসসি পাস করেছেন, এটা আমি ধরে নিতে পারি। আপনার কাছে 9-10 এ আপনি যে গ্রামার বইটা পড়েছেন সেখানে আপনি এই সেন্টেন্স নিয়ে আপনার একটা নির্দিষ্ট অধ্যায় ছিল বা চ্যাপ্টার ছিল। আপনি সেই বইটা নেন, সেই বইটা নিয়ে আপনার সুবিধা মতো আপনি ৩ থেকে ৪টি সরল বাক্যের স্ট্রাকচার যেটি আপনি কমফোর্ট ফিল করেন আপনি সেখান থেকে নিয়ে নেন। আপনি যেটা কমফোর্ট ফিল করেন এমন আপনার সুবিধা মতো আপনি ৪ থেকে ৫টি আপনি কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার প্র্যাকটিস করেন এবং আপনার ৩ থেকে ৪টি কম্পাউন্ড সেন্টেন্স লাগে টোটাল লেখাটি লিখতে। তো আপনি যেটা করবেন সেটি লেখার সময় আপনি যদি একটু সাম আপ করি, আপনার ৩ থেকে ৪টি সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার, ৩ থেকে ৪ থেকে ৫টি কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার এবং ৩ থেকে ৪টি কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচার। এই যে আপনার মোট ১০ থেকে ১২টি স্ট্রাকচার প্রয়োজন হয়,
এই আপনার সুবিধা মতো আপনি যেগুলো কমফোর্ট ফিল করেন, আপনি যেগুলো জানেন, আপনার যেটা মনে থাকে, এমন ১২টি স্ট্রাকচার আপনি নিয়ে আসেন। নিয়ে এসে এটি আপনি বারবার প্র্যাকটিস করেন এবং আপনি যখন লিখবেন, আপনি চেষ্টা করবেন আপনি যাই উত্তর দেন এই ১২টি স্ট্রাকচারকে ইউজ করতে। এবং এটি কখন কীভাবে ইউজ করবেন, এটি আপনি যখন ১২টি স্ট্রাকচার জানবেন, আপনি চেষ্টা করবেন কোনো এসে রিপিট না করতে, এটি দেখবেন অটোমেটিক্যালি আপনার মধ্যে হয়ে যাবে। আমাদের মধ্যে একটা ধারণা আছে যে IELTS রাইটিংয়ে খুব ভালো করতে হলে আমাদের মনে হয় খুব বেশি ভোকাবুলারি জানতে হয়। অনেক বেশি ভোকাবুলারি জানতে হবে। আমরা যদি ভোকাবুলারি বেশি না জানি, আমরা আসলে মনে হয় খুব বেশি নাম্বার পাবো না। আসলে বিষয়টা এরকম না। আপনাকে আমি যদি একটা শব্দবিন্যাস দেখাই, আপনি ধরেন ১৬০ থেকে ৭০ শব্দের একটা রেসপন্সের মধ্যে আপনি আসলে ৩০ থেকে ৩৫% শব্দ থাকে নাউন। এই নাউনের ম্যাক্সিমাম নাম আপনার প্রশ্নেই দেওয়া থাকে। এটার জন্য আপনাকে বাইরে থেকে খুব বেশি কিছু নিয়ে আসতে হয় না। এবং আপনি যদি ভার্ব চিন্তা করেন, যেটা ভোকাবুলারির জন্য আমরা খুব বেশি পড়ি হয়তো, সেইটা থেকে ২০ থেকে ২৫%। তবে আপনি ছোট থেকে অনেক ভার্ব পড়েছেন এবং আপনি তার মধ্যে হয়তো অনেকগুলোই আপনি জানেন। কাজেই এটি নিয়েও খুব বেশি কনসার্ন হওয়ার কিছু নাই। আপনি যা জানেন সেটিকে সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করতে পারলেই হয়ে যায়। এবং আপনি অবাক হবেন যে আপনি যখন অ্যান্সার লিখেন, আপনার অ্যান্সারটা আপনি বিশ্লেষণ করে দেখবেন, আপনার ১০ থেকে ১৫% অ্যাডজেক্টিভ থাকে, ১০ থেকে ১৫% অ্যাডভার্ব থাকে। এবং অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ যে খুব বেশি তা কিন্তু না। আমরা লেখার ক্ষেত্রে দেখবেন ঘুরে ফিরে অল্প কিছু অ্যাডজেক্টিভ বা অল্প কিছু অ্যাডভার্বই আমরা ইউজ করে থাকি। এইটা একটু নিজেরা আপনারা একটু মাথায় রাখবেন। বিষয় হলো, আপনি দেখেন এর মধ্যে আমরা শুধু প্রিপোজিশন ইউজ করি ৫ থেকে ১০% শব্দ, আমরা কনজাংশন ইউজ করি ৫ থেকে ১০% শব্দ, এবং আমরা আর্টিকেল ইউজ করি ৫ থেকে ৬% শব্দ। তার মানে আপনি ভার্ব বাদেও ব্যবহার করেন যেগুলো আপনি জানেন। আপনার ১৫০ শব্দের মধ্যে আপনি খুব বেশি ভার্ব নিয়ে কনসার্ন না হয়ে আপনি যে অন্য যে সব পার্টস স্পিচগুলো আছে সেগুলো নিয়েও অবশ্যই আপনাকে কনসার্ন হতে হবে এবং সেগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে। তাহলে আপনি দেখবেন আপনার লেখাটা অনেক ইজি হয়ে গেছে। যদি IELTS এর পরিসংখ্যান দেখেন, দেখবেন রাইটিং টাস্ক অনে ওভারঅল সাউথ এশিয়ান স্টুডেন্টরা কম নাম্বার পায়। এই কম নাম্বার পাওয়ার পেছনে আমার কাছে মনে হয় ৩ টা কারণ খুবই গুরুত্বপূর্ণ। ১ নম্বর কারণ হলো, আমরা যেহেতু মনে করি রাইটিং টাস্ক 2 খুব বেশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমরা এজন্য অন নিয়ে খুব একটা ভাবি না এবং আমরা অনকে পরে অ্যান্সার করতে চাই পরীক্ষার সময়। যার কারণে অনেক সময় তাড়াহুড়ো থাকে। আমি সেই ২০ মিনিট যে আমার অনের জন্য বরাদ্দ রাখার কথা, এই টাইম ম্যানেজমেন্টটা আমি করতে পারি না। সেকেন্ড বিষয় হলো, আমরা আসলে খুব ভালো মতো বুঝি না। আমরা অনেক সময় পার্সোনাল ওপিনিয়ন দিয়ে ফেলি এর মধ্যে, সেটি একটি বিষয়। ৩ নাম্বার বিষয় হলো, রাইটিং টাস্ক আমরা কম প্র্যাকটিস করি। আমরা একেবারেই প্র্যাকটিস করি না মাঝে মধ্যে, যার কারণে এটি খুবই সমস্যা তৈরি করে। ভিডিওর শুরুতে বলেছিলাম যে ৭ দিন প্রস্তুতিতে আপনি IELTS রাইটিং টাস্ক ৭ পেতে পারেন এবং অন্তত ৭ পেতে পারেন। ৭ এর বেশি অন্তত ৭ পেতে পারেন। তো সেটি কিভাবে পাবেন? প্রস্তুতি আপনি কিভাবে নিবেন? আমি আগেও বলেছি, আপনার অনেক বই দরকার নাই। আপনার কাছে যা রিসোর্স আছে সেটি আপনি ঠিকমতো ইউজ করলেই হয়ে যায়। আমি আগে আমার লিসেনিং এবং রিডিংয়ে আমি যেভাবে সাজেস্ট করেছিলাম আপনাদেরকে, আপনারা অবশ্যই যে 9 থেকে 18 ক্যামব্রিজের সিরিজটা আছে, এক্সাম সিরিজ যেটা 9 থেকে 18, এটি সব জায়গায় পাওয়া যায়। এটি আপনি নিবেন। নেয়ার পরে আপনি সবার আগে দেখেন এখানে ৭ ধরনের প্রশ্ন আসে। ৭ ধরনের জন্যই আপনার মতো আপনি একটা স্ট্রাকচার অবশ্যই ডেভেলপ করেন এবং এই স্ট্রাকচারটা ডেভেলপ করার ক্ষেত্রে ওই যে আপনাকে বলছি ১২ থেকে ১৩টা সেন্টেন্স স্ট্রাকচার যেটা আপনি শিখেছেন, আপনি ওই ১২-১৩টা ইউজ করবেন। আপনি নতুন করে খুব বেশি ইউজ করার দরকার নেই। এবং আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, দেখেন এখন কিন্তু জানুয়ারির পর থেকে IELTS এ যারা পেপার বেস IELTS দিবেন তারা কিন্তু আর পেন্সিল ব্যবহার করতে পারবেন না। তার মানে আপনাকে একবারে লিখতে হবে। কাজেই আপনার সুবিধার জন্যই এখন একটি স্ট্রাকচার ফলো করা আপনার জন্য জরুরি। তো আপনি যেটা করবেন, এই ৭ ধরনের প্রশ্নের জন্য ৭টি স্ট্রাকচার আপনার মতো করে ডেভেলপ করেন। আপনার এই ৯ থেকে ১৮ পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে তার ভিতরে প্যাটার্ন দেখেন, যতগুলো লাইন গ্রাফ এক জায়গায় নিয়ে আসেন, আপনি যতগুলো বার চার্ট পাবেন এক জায়গায় নিয়ে আসেন, বা অন্য যেরকম প্রশ্নগুলো এক জায়গায় নিয়ে এসে আপনার মতো করে আপনি একটা অ্যান্সার দেন। অ্যান্সার দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন সেটি হলো যে আপনি অবশ্যই এখানে ৪০টা প্রশ্ন পাবেন আপনি। এই ৪০টা প্রশ্ন অবশ্যই আপনি লিখবেন এবং এই ৪০টা প্রশ্ন লেখার জন্য আপনি যদি প্রত্যেকটা প্রশ্ন আপনি চেষ্টা করবেন
12 মিনিটের মধ্যে লেখা শেষ করার জন্য। আমি 12 মিনিট এ কারণে বলছি, আপনি দেখেন আপনার কিন্তু প্রস্তুতির জন্য একটা সময় লাগে এবং রিভিশনের সময় লাগে। আমরা তাড়াহুড়া করতে গিয়ে আপনার ১৫০ শব্দ বা ১৬০ থেকে ১৭০ শব্দ লেখার জন্য 12 মিনিট এনাফ, যদি আপনি জিনিসটা বুঝতে পারেন। কিন্তু আমাদের যেটা হয়, প্রস্তুতির জন্য সময় লাগে এবং রিভিশনের জন্য সময় লাগে, এবং আপনারা জানেন যে বানান যদি ভুল করেন এখানে কিন্তু, বানান এবং পাঞ্চুয়েশন বিশেষ করে এই দুটো বিষয়ের জন্য আপনি কিন্তু নাম্বার কাটা যায়। যার কারণে আপনাকে যেটা অবশ্যই করতে হবে সেটি হলো, আপনি এই লেখাটি 12 মিনিটের মধ্যে আপনি শেষ করার চেষ্টা করবেন। আপনি অবশ্যই 5 মিনিট আগে প্রিপারেশন নিবেন, দেন 12 মিনিট দেখবেন, পরের 3 মিনিটে আপনি লেখাটিকে আরেকবার রিভিশন দিবেন। আপনি শুরুতে কোনো জাস্ট এই সবগুলো 40টা যে কোয়েশ্চেন আপনার দেওয়া আছে, 40টা প্রশ্নের উত্তর আপনার মতো করে লিখবেন। আপনি এগুলোর মধ্যে কোনো কিছু বিবেচনা করবেন না। আপনার যেটা মনে করেন আপনি সেটাই লিখবেন। এরপরে দেখবেন এই বইয়ের শেষে আপনার কিছু অ্যান্সার দেওয়া আছে। আপনি শুরুতে অ্যান্সার মেলাতে যাবেন না, অ্যান্সার দেওয়া আছে। এবার আপনি শুধু দেখবেন আপনি যে অ্যান্সারটা লিখেছেন তার সঙ্গে যে অ্যান্সারটা দিয়েছে সেই অ্যান্সারের পার্থক্যের জায়গাটা কী। আপনি দেখবেন কোথাও বলা আছে যে এইটি ব্যান্ড স্কোর 8 এর লেখা, কোথাও বলা আছে এটি ব্যান্ড স্কোর 6.5 এর লেখা, কোথাও বলা আছে এটি ব্যান্ড স্কোর 6 এর লেখা। তখন আপনি আসলে মূল্যায়নটা করবেন কেন এটা 6 পেয়েছে, কেন এটা 8 পেয়েছে, কেন এটা 9 পেয়েছে। আমি এই ভিডিওর শুরুতে এই বিষয়গুলো বলেছি। আপনি যখন প্রশ্নের ধরন এবং এই বিষয়গুলো বুঝতে পারবেন, আপনার জন্য সহজ হবে। তাহলে 7 দিনের প্রস্তুতির জন্য সবার আগে যে কাজটা করতে হবে, সহজ বিষয় 1 নাম্বার যেটা কাজটা করতে হবে সেটি হলো, আপনাকে আগে 10 থেকে 12টি সেন্টেন্স স্ট্রাকচার আপনার সুবিধা মতো আপনাকে আত্মস্থ করে নিতে হবে। নেয়ার পরে কোশ্চেনের ধরন অনুযায়ী আপনার মতো করে আপনি একটা স্ট্রাকচার ডেভেলপ করবেন, এবং সেটি একটি, এই স্ট্রাকচারটা মেনে, এই স্ট্রাকচারটা আপনার অবশ্যই একটা ইন্ট্রোডাকশন থাকবে, অবশ্যই একটা ওভারভিউ থাকবে, এবং আপনার 2টো বডি প্যারাগ্রাফ থাকবে। এভাবে আপনি ডেভেলপ করবেন, এবং সমস্ত লাইন চার্টের জন্য, অর্থাৎ 7 ধরনের প্রশ্নের জন্য 7টা স্ট্রাকচার আপনি ডেভেলপ করবেন। যদি আপনাদের মধ্যে কারো মুনশিয়ানা ভালো থাকে, সে হয়তো একটা স্ট্রাকচার দিয়েও করতে পারে, কোনো সমস্যা নাই। এবার আপনি IELTS যে কোশ্চেন যেটা সিরিজ দেওয়া আছে 9 থেকে 18 এর 40টা প্রশ্নই আপনি সলভ করবেন, এবং প্রতিটা প্রশ্ন 20 মিনিট করে আপনি যদি সলভ করেন, আপনি দৈনিক যদি 4 থেকে 5 ঘন্টা সময় দেন, আপনি 7 দিনের মধ্যে সবগুলো প্রশ্নের উত্তর লেখা হয়ে যাবে। আর আপনি যখন এই 40টা প্রশ্নের উত্তর লিখবেন, আপনি দেখবেন IELTS যেমন প্রশ্নই হোক না কেন, আপনি খুব ভালোভাবে অ্যান্সার করতে পেরেছেন, এবং আপনি অবশ্যই আপনি আপনাকে কারেকশন করবেন। আপনার সেলফ কারেকশন ইজ দ্য বেস্ট কারেকশন। কারণ এটি আপনি যখন বুঝতে পারবেন, তখন আপনিই দেখবেন আপনি আপনার সর্বোত্তম পথপ্রদর্শক হবেন। তো আজকের ভিডিওতে অনেক বিষয়ে আমি কথা বলেছি, একটু লম্বা হয়েছে, আপনাদের অনেক সময় গিয়েছে। যারা ভিডিওতে এতক্ষণ ধরে দেখেছেন, আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আরেকটি অনুরোধ জানাচ্ছি, দেখেন আমার এই চ্যানেলটি নতুন। আমার এই চ্যানেলে আমি দেখতে পেয়েছি যারা ভিউয়ার আছেন তাদের প্রায় 90%ই আসলে তারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি। আপনারা যদি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এবং আপনারা যদি মনে করেন আমার এই ভিডিওগুলো যারা IELTS পরীক্ষা দেবে তাদের জন্য উপকারে আসতে পারে, সেক্ষেত্রে যদি আপনারা একটু শেয়ার করেন, এটি আমার জন্য খুবই উপকার হয়। এবং আপনারা এই সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমার আপলোড করা ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।